সূর্যকে আমি চোখে চোখে রাখি। উদয়াস্ত গোলকে যে প্রান্তেই থাকি, 6 ঋতুতে তার ঘুম ভাঙার ভঙ্গিতে বদল আছে। মেঘ, বৃষ্টি, কুয়াশায় আড়ালে থাকার ফন্দি সুযোগ থাকে, কিন্তু আমি পিছু ছাড়ি না। এই যে হৈমন্তী ভোরে চায়ের দিগন্তে উকি দেওয়া সূর্য, সে আমার প্রতিদিনেরই চেনা, তবে পুরনো হয়ে আসে না কখনো। পত্রিকার মতো নতুন খবর নিয়ে উদিত হয়। যেমন ফসলের মাঠে প্রতিদিন ভোরে কৃষক কিষানির সঙ্গে জমির কথোপকথন হয়। ফসলের মাঠ কৃষককে জানায় ফলনের হালনাগাদ সংবাদ। ভোরের সূর্যের কাছ থেকে সেই খবরই আমরা চাই, যারা আমরা তার আলোয় দগ্ধ হই কিংবা জীবনকে দেখি। আমি মাধবপুর চা বাগানে এসে পৌঁছেছি। আমি তো এলাম, যারা আসতে পারেননি, কখনো হয়তো যাদের চা বাগান দেখা হয়নি, ভাবার কোনো কারণ নেই যে জীবন থেকে তাদের কোনো কিছু হারিয়ে গিয়েছে, কোনো আফসোসেরও বিষয় নেই। কত কিছুই তো আমাদের দেখার বাকি থেকে যায় পৃথিবীতে, তাই না? আমরা কি সব দেখতে পারি? কিন্তু আমার কাছে মনে হয় যে হারানোর একটি বিষয় আছে, যে আমরা হয়তো যে জায়গাটিতে থাকি, যে ঘরটিতে থাকি, যে বাড়িটিতে থাকি, তার যে জানালা আছে, তার যে দরজা আছে, সেখানে হয়তো কবে শেষ দাঁড়িয়েছি, সেখানে দাঁড়িয়ে বাইরের পৃথিবী দেখেছি, সেটা তো ভুলে গিয়েছি। কতদিন হয়তো জানালা বা দরজা দাঁড়িয়ে হেমন্তের সকাল, হেমন্তের সন্ধ্যা বা বিকেল দেখা হয় না। এই যে না দেখাটা, আমার কাছে মনে হয় যে এটা জীবনের অপূরণীয় ক্ষতি। জীবনকে কি সবার দেখার ফুরসত হয়? এই যেমন চণ্ডীছড়া চা বাগানে সূর্য আয়েশ করে বসবার আগেই যারা পরীর মতো চা বাগানে ছড়িয়ে যায়, দূর থেকে তাদের আমার পরীর মতোই মনে হয়। সেই পরীদের গ্রামের সকালে শুরু হওয়া প্রার্থনা, এই ফুল কে তুলে আনে? তুমি আনো নাকি মানে তোমরা দুজন তুলে আনো? দুজন? কোথায় কোথা থেকে নিয়ে আসো? মন্দির থেকে যে ফুল নিয়ে আসো নাকি বাড়ি বাড়ি যে? হ্যাঁ, এরকমই। তারপর মন্দির থেকেও আনো। ও, মন্দিরের গাছ থেকে আনো? বাড়ি বাড়ি গাছ থেকে আনো। বাড়ি বাড়ি গাছ থেকেও আনো। আচ্ছা, কখন এই পুজোটা দাও? দিনে একবার? না, দিন সকাল বিকালে। দুবেলা পুজো দাও? আচ্ছা, কি প্রার্থনা করো? কেমন আছেন আপনি? ভালো আছেন? প্রতিদিন সকালে পার্বতীকে পুজো দেন আপনি একবেলা? সকালে একবার দেন, বিকালে একবার দেন। তারপর কি বাগানে কখনো কাজ করেছেন? আগে করছি। কত বছর বয়স থেকে কাজ শুরু করেছিলেন? বিয়ে শাদী হয়ে আসার পরে। আপনার বাপের বাড়ি কোথায় ছিল? হ্যাঁ, তেলিয়াপাড়ায় ছিল। তেলিয়াপাড়া থেকে এই যে বাগানের নাম কি? চণ্ডী। তেলিয়াপাড়া থেকে বিয়ে চণ্ডীতে আসলেন।
তারপরে এই যে বাগানে কাজ করেই গেছেন। তা প্রথম যখন এসেছিলেন তখন মজুরি কেমন পেতেন? এখন খুব কম আছে হ্যাঁ, এদিকে খেয়াল আছে তো কত দিকে 13 টাকা। তখন 13 টাকা পেতেন। আচ্ছা, তারপর আস্তে আস্তে বেড়েছে। কত টাকা পর্যন্ত কাজ করেছেন? আপনি যখন কাজ শেষ করলেন তখন কত ছিল? 19 টাকা না কত হইলো নাই দিদি? 23 টাকা। আচ্ছা, মানে যখন 23 টাকা হলো তারপর 13 থেকে 23 এই পর্যন্ত আপনি কাজ করেছেন, 13 টাকা থেকে 23 টাকা। কখনো জানতে চাই সাদা লাল জবা টগরে পার্বতীর কাছে তাদের চাওয়া কি শুধুই কোম্পানি বা ম্যানেজার বাবুর কাছ থেকে ন্যায্য মজুরি পাওয়ার? কয়জন আপনাদের বাড়িতে? আমরা 2 জন। আপনারা 2 জন এই ঘরে থাকেন। আর ছেলেমেয়েরা? মেয়ে 2টা বিয়া দিছি, ছেলে আছে ছেলে নেই। মেয়েরা কি বাগানে কাজ করে না অন্য বাগানে? না, অন্য বাগানে বিয়া দিছি তারা। অন্য বাগানে বিয়ে দিয়েছেন, ওইখানে কাজ আর করে। এখন আমার কেউ নাই, আমি একলাই, একটা ভাতিজা লইয়া আর থাকি। ও, স্বামীও নাই? না। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। তাহলে চলেন কিভাবে? চলি কষ্ট করে, কি করবে? রোজগার? রোজগারের মানুষ নাই। তাহলে খাওয়া দাওয়া কিভাবে হয়? খাওয়া দাওয়া কিভাবে, কষ্ট করে যায়। ওই যে ভাতিজা খাওয়ায়? একটা ভাতিজা আছে আমার। ভাতিজা কি বাগানে কাজ করে? কি দিদি কাজে যাচ্ছেন? আপনার সংসারে কয়জন আছে? 5 জন। 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, কতটুকু পাতা তুলেন প্রতিদিন? 40 কেজি 50 কেজি। আচ্ছা, কত পান 40 কেজি তুললে? টাকা কেজি হিসাব দেই তো 2 টাকা 3 টাকা কেজি। 2 টাকা 3 টাকা কেজি পান। প্রতিদিনের টাকা প্রতিদিন নিয়ে আসেন? না, সপ্তাহে দেই। সপ্তাহে কত পান আপনি? 1200। সপ্তাহে 1200 টাকা পান। আর কি দেয়, মানে এই কোম্পানি আপনাকে আর কিছু দেয়? দেই তো অনেক কিছুই, পাইতে তো হইব। পান না কেন? কোন দিলেন সাহেব বাবু? কখনো মনে হয় অতটুকু নিজস্বতায় কেন সমাজের বাবুগিরি থাকবে? যা চাওয়ার চেয়ে নেক, ফুলের মতোই পূর্ণ হোক প্রাপ্তির থালা। জীবনের হিসেব নিকেশে তারা মোটেও বৈষয়িক নয়, বঞ্চনা সইতে সইতে সেটি হয়তো জীবনের ভাগশেষ বলে মেনে নেয়া। তারপরও সূর্যের মতো জীবনও যে নাছোড়বান্দা, চায়ের কুলি শ্রমিক বলে যাদের বস্তির বৃত্তে শেকলে আটকে রাখা, সেই শেকল ভাঙতে শুরু করেছে। কতটুকু তুলেন আপনি পাতা প্রতিদিন? হাজিরা আছে 23 কেজি। 23 কেজি। তা 23 কেজি প্রতিদিন তুলেন? না, আরো 22 কেজি। ও, বাড়তি দেন। সপ্তাহে কত পান আপনি? 1300। তো ছেলে মেয়েকে কি স্কুলে দিয়েছেন? এখানে কলেজে পড়ে। একটু কলেজে পড়ে? ও আর বাগানে কাজ করে না যে কলেজে পড়ে? বাগানে কাজ করতেছিল, ওদেরকে মানে লেখাপড়া করা শিক্ষিত করছেন। পরিবার থেকে আপনি একই বাগানে কাজ করেন? বাকিরা কি করে? থাকে বাসাতেই থাকে। বাসাতেই থাকে। তা একজনের রোজগারে হয়? কোনো মতে চলে যায় আর কি। আচ্ছা, ছেলেমেয়েরা কি করে? ছেলে একটা আমার পড়াশোনা করে। ও, ছেলে পড়াশোনা করে কোথায়? জাহাঙ্গীরনগর ও, বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগরে। বাহ, খুব ভালো খবর। আপনাদের এই বাগান বা এই কলোনি থেকে কি আরো কেউ আছে বিশ্ববিদ্যালয়ে পড়েছে? শুধু আমার ছেলেই আছে। আপনার ছেলে একমাত্র? খুব ভালো। আর ছেলে মেয়ে আছে আপনার? একটা ছেলে একটা মেয়ে। ও, মেয়ে কি করেন? বিয়া দিয়ে দিয়েছে। এখন যাবেন বাগানে? হ্যাঁ, এই যে পাতা তোলাতে যাবো। আচ্ছা। ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে পরিচিত গোত্র নির্ভরতা নেই আর সবুজ বাগানে। পেয়ালার সবুজ কাপের দানায় দানায় আসাম ফিরে যাওয়ার স্লোগান নেই। ওরা বলছে, আমরা এই মাটিতেই আছি, এই মাটিতেই গড়ব নতুন জীবন। চণ্ডীছড়া এবং তাকে ঘিরে থাকা বাগানে হেমন্ত দিনে নতুন গানের সুরে ডুবে যেতে হলো, এই ডুবে যাওয়া আনন্দের। চারদেশ জুড়েই তো আনন্দ সঙ্গীত, ছায়াবৃক্ষ, পাখি, কুড়ি, প্রজাপতি সকলের সম্মিলিত সুরে ভেসে ভেসে পৌঁছে যায় বেগম খান চা বাগানে।
সেখানে আয়োজন হয়েছে এই অঞ্চলের ঐতিহ্যবাহী ধামাইল গানের। ধামাইল প্রাচীন ধারার লোকসঙ্গীত। অদৃশ্য অনুজীবে যখন আমরা আতঙ্কে ঘরবন্দি, পরিবার থেকে বিচ্ছিন্ন দ্বীপের মানুষ এক একজন, সেই বিষাদকালে আইলারে নয়া দামান গানটি আমাদের মুহূর্তের জন্য হলেও জীবনে ফিরিয়ে নিয়েছিল। ঠিক আছে, ভালো আছেন? আপনাদের এখানে যে আপনারা যে চর্চাটা করেন কি নিয়ে, মানে শুধু কি ধামাইল নাকি? আমরা ধামাইল ছাড়াও আরো অনেক, বিশেষ করে আমরা সিলেটি বিভিন্ন সংস্কৃতি নিয়ে কাজ করছি। আমাদের সিলেটের যে বিভিন্ন ধামাইল এবং বিয়ের গীত যেটা বলে, বিয়ের গীত, হ্যাঁ। এছাড়া আমরা ঘাটু গানের চর্চা করি আমাদের সংগঠন। ঘাটু গানও হয়? হ্যাঁ, আমাদের সংগঠনের নাম হচ্ছে ধামাইলি চুনারুঘাট। আচ্ছা, এটা হবিগঞ্জ জেলার একটা সংগঠন। এবং আমাদের এই যে সিলেটের একটা ঐতিহ্য আছে ব্যাঙ্গাব্যাঙ্গির বিয়ে। বৃষ্টি যখন আসে না, তখন আমরা ব্যাং ধরে এরকম চর্চা করি। আমাদের সিলেটের যে পুকুরে লাই খেলা হয়, এগুলোর চর্চা আমরা করি। মানে সিলেটের বিভিন্ন, মানে এই যে যেগুলোর এখন অনুশীলন না, বা গ্রামের যেটা জীবন যাত্রার সাথে, জীবন যাপনের সাথে যেগুলো জড়িত ছিল, জি জি ছিল, হ্যাঁ, যে রীতিগুলো ছিল, সেই লুপ্ত রীতিগুলো প্রায়, সেই রীতিগুলো তো এখন ওইভাবে হারিয়ে গিয়েছে, অনেকে অনুসরণ করে না, বা সেই চর্চাটা অনেকে জানে না। সেটা আপনারা ধরে রাখার চেষ্টা। জি, আমাদের সিলেটে একটা বউ নাচ আছে। নতুন বিয়ে হওয়ার পরে বউ যে নাচটা করে, এটাও হারিয়ে গেছে অনেকটা, এটা চর্চাটা হয় না। তো আমাদের সংগঠন থেকে এগুলো আমরা একটু চর্চা করি, মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর কি। তাহলে আমরা একটু দেখি আপনাদের। আচ্ছা, ঠিক আছে। আমাদের যে সেই জনপ্রিয় গান আইলারে নয়া দামান গানটি একটু করো তোমরা সবাই মিলে, ধামাইলাঙ্গিকে। হ্যাঁ, বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। চা বাগানে এক প্রিয় মুখ ছিল সাবিত্রী। ৭১-এ চা বাগানে নির্যাতিত হয়েছিলেন সেই চা শ্রমিক। এখানকার এক চা বাগানেই সাবিত্রীর সঙ্গে দেখা হয়েছিল।
সেবার এসেছিলাম তেলিয়াপাড়া চা বাগানে। এই বাগানের ব্যবস্থাপকের বাংলো মুক্তিযুদ্ধের প্রথম সেনা দফতর। এই বাংলোতে 1971 সালের 4 এপ্রিল বসেছিল একটি গোপন বৈঠক। বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত MAG ওসমানী। তিনি ভারতের আগরতলা থেকে এসে বৈঠকে যোগ দিয়েছিলেন। পরে তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি নিযুক্ত হন। তেলিয়াপাড়া এসে এবারও দুজন মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা হয়। তারা ফিরে যান 71-এর সেই উত্তাল সময়ে। 25শে মার্চের পর থেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন যুদ্ধ হচ্ছিল। যারা বিদ্রোহ করছে সেনা কর্মকর্তারা, বিডিআর, ওই একটা নিরাপদ আশ্রয় হিসাবে এক জায়গায় মিলিত হইলেন এবং সেই জায়গাটা হইল এই তেলিয়াপাড়া চা বাগান। 71-এর 4 এপ্রিল তারা এখানে একটা মিটিং করলেন ওই বাংলোটার, হ্যাঁ ওই বাংলোটাতে, ব্যবস্থাপকের বাংলো। তো ওই মিটিংয়ে আপনার ওই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ পরিচালনার জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। তখন এখানে 4টা হইল এবং 4টা কমান্ডার দিল। তখন আপনার আনুষ্ঠানিকভাবে সুশৃঙ্খলভাবে এই যুদ্ধটা শুরু হইল। সেই জন্য আমরা তেলিয়াপাড়ার সন্তান হিসাবে, মাধবপুরের সন্তান হিসেবে আমরা গর্ববোধ করি যে এই প্রথম মিটিংটা এখানে হয়েছিল এবং আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার হইল এই মাধবপুর উপজেলা। এখানে তো বৈঠক হলো, যুদ্ধ শুরু হলো, কিন্তু তারপর এখানে যে পাক বাহিনী হামলা করলো কবে? 28 এপ্রিল, সম্ভবত বুধবার ছিল। দীর্ঘদিন পর্যন্ত ওই যে শাহবাজপুর, আপনার ব্রাহ্মণবাজার শাহবাজপুরের যে ব্রিজটা, এখানে আমরা ওদের আটকে রাখছিলাম। 28 এপ্রিলে তারা ওই আমাদের প্রতিরোধ ভাঙ্গা ওই ধরলো, দুই দিকে আগুন দিল। ওই আপনার 2 মাইল 3 মাইল দূর থেকে রকেট লঞ্চারে আগুন দেয়, আর দুই দিকে আপনার ধোঁয়ার কুণ্ডলি, অন্ধকার, সারা আকাশ অন্ধকার দেখা গেছে। এই তেলিয়াপাড়া ছাড়াও তো অন্য চা বাগানগুলো তো একই রকমভাবে, হ্যাঁ একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চা শ্রমিকদেরকে হত্যা করেছে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই বাগানে মুক্তিযোদ্ধা আছে, পাশের চা শ্রমিকদের মতো মুক্তিযুদ্ধ আছে। হ্যাঁ মুক্তিযোদ্ধা ছিল, এখন ওরা কেউ জীবিত নাই, ওরা বংশধর আছে। মাধবপুর মুক্ত হলো কবে? মাধবপুর মুক্তি হলো 6 ডিসেম্বর। আচ্ছা, চা বাগানের নিজস্ব স্নিগ্ধতা থাকে। ভোর থেকে সূর্যাস্ত হয়তো সেই স্নিগ্ধতা বাগানে কালো প্রজাপতির মতো উড়ে বেড়ায়। কিন্তু বাগানের একান্ত সময় হয়তো দুপুর। রোদ ও ছায়ার সঙ্গে পাতা ও কুড়ির একান্ত আলাপ চলে। ঠিক সেই সময়টি দেখবার লোভে সাতছড়ি চা বাগানে আসি। এখানে এসে দেখি চা বাগানের একদিকের টিলা ধসে পড়েছে। ওই উঁচুতে যাদের বাস তাদের টিপরা বা ত্রিপুরা জনগোষ্ঠী বলে জানি আমরা। বুক কেঁপে ওঠে, তাহলে কি ওই উঁচুতে বসবাসরত ত্রিপুরাদের বসত জীবন বিপন্ন? বাগানের দুপুরের মুগ্ধতা আমাকে আর স্পর্শ করে না। উঠতে থাকি উঁচুতে, যেখানে ঝুঁকি নিয়ে এখনো বসবাস করছেন ত্রিপুরা পরিবার। পাহাড় তো ভাঙছে দেখলাম। হ্যাঁ, পাহাড় এটা ঝুঁকিপূর্ণ। আমরা প্রায় 10 বছর বিভিন্ন এই দপ্তরে দরখাস্ত লিখতে হয়রান হয়ে গেছি। সেক্ষেত্রে আগে কত বসতি ছিল আপনাদের? আমাদের অনেক, প্রায় 3-4 হাজার পরিবার ছিল। আচ্ছা, তারপর ওরা এই পাকিস্তান হওয়ার পরে 47 সালে তারা এই একটু গন্ডগোল লাগছিল, এদের বয়ে সবাই বাড়িতে চলে গেছে। আমি কত পরিবার থাকলেন? প্রায় 3000 মতো পরিবার ছিল।
তারা চলে গেল। চলে গেছে। এখন কত পরিবার আছে? এখন তো আমাদের এখানে 25 পরিবার। 25 পরিবার। তো এর মধ্যেও কি কেউ চলে গিয়েছে বা চলে যাচ্ছে? এর মধ্যে প্রায় 30 পরিবার ছিল, 5 পরিবার চলে গেছে, প্রায় 30 বছর আগে, প্রায় 30 বছর আগে। এখন 25 পরিবার আছে। হ্যাঁ, 25 পরিবার। আপনারা আসছেন কোথা থেকে? আপনারা যে বহুত দিন ধরে আমরা এখানে আছি। বন্ধুরা আছেন। আচ্ছা, তার সংসারটা চলে কেমনে? ওই তো এটা কামলা টামলা এটা দিয়ে তো চলে। ওই চুনরঘাট বা অন্য জায়গায় কামলা দিয়ে তারপর আবার এই যে বর্ষা নাকি দু একটা ঘরটা ভেঙে গেছে এবার। ও এত সব ওইদিকে। ছেলে কি করে আপনার? ছেলে দোকানে থাকে এখানে হোটেলে। আচ্ছা, আর স্বামী এখন কি করে? স্বামী এমনি বেকার হয়ে। বেকার। তা চিকিৎসা কোথায় করেন আপনারা? আমরা চিকিৎসা করে শোনা যাচ্ছে। শোনা না? আপনাদের এমনিতে রোজগারের মূল বিষয় কি, মানে আগে কি ছিল রোজগার আর এখন কি? চাকরি দিয়েই খাইতে। আচ্ছা, ত্রিপুরাদের আগের মূল ছিল লেবু বাগান। তা আপনাদের যে শিক্ষা চিকিৎসা এগুলোর কি অবস্থা? আমরা পুরো সমস্যা ওই রাস্তা ভাঙা বাড়ি ভাঙিয়ে যাইতেছে, এটাই পাহাড় ভাঙছে, এটা এখন ভয়ের বিষয়। এটা বইয়ের কি। কয়টা বাড়ি ভাঙছে বলতো? ওই নিচের বাড়ি 4-5টা ভাঙছে, ভেঙে গেছে। এটা তো হচ্ছে যে ঢলে ভাঙতেছে, তাই না? এই জাতির 178 জন মহারাজা একটানা 1364 বছর সুবিস্তৃত ত্রিপুরা রাষ্ট্র শাসন করেছিল। ইতিহাস সাক্ষ্য দেয় ত্রিপুরা রাজাদের রাজত্বকাল সর্বসাকুল্যে 2000 বছরেরও বেশি। ত্রিপুরাব্দ নামে এ জাতির নিজস্ব এক অব্দ প্রচলিত আছে। ব্রহ্মপুত্র, শীতলক্ষা ও ধলেশ্বরী নদীর মোহনায় একসময় ত্রিপুরা জনগোষ্ঠীর লোকেরা বসবাস করেছিল এবং রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এই 3 নদীর মোহনা বা তায়ো শব্দ অপভ্রংশ হয়ে পরবর্তীতে ত্রিপুরা নামটি জাতির নাম হিসেবে প্রতিষ্ঠা পায়। এখন পাহাড়ি চাষ ছাড়াও সাধারণ জীবিকার সঙ্গে যুক্ত হচ্ছেন এই জনগোষ্ঠীর মানুষেরা। তারা শঙ্কিত বৃক্ষ ও জীববৈচিত্র্যের বিপন্নতায়। আপনি কি এই পাহাড়ে জন্ম? তো ছোটবেলা থেকে পাহাড়কে কিরকম দেখছেন? এখন তো দেখি গাছপালাগুলো একটু কম হয়ে গেছে। তখনকার ঘরগুলি কিরকম ছিল? এখন তো আমি দেয়াল বা মাটির এরকম সিমেন্টের ঘর দেখছি। তখনকার ঘর কিসের ছিল? মাটি। সব মাটির ঘর ছিল। এখন মাটির ঘর কমে যাচ্ছে। হ্যাঁ, এখন তো মাটিগুলো কমে গেছে। এখন সবাই দালান, তারপর টিন, এগুলো বেনিফিট মানে। তার মানে কি, মানে আপনাদের রোজগার বেড়েছে? না, এমনিতে সবাই লেখাপড়া করে, সবাই চাকরি করে। ওই রকম। আপনি কোন পর্যন্ত পড়েছেন? আমি ডিগ্রি 3rd ইয়ার। এখনো পড়ছেন না? পড়া শেষ? আমি তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। আপনার স্বামী কি করেন? ঢাকায় জব করে। ঢাকায় কিসে? গ্রাফিক ডিজাইন। আর আপনি আর পড়াশোনা করছেন না, আপনি এখানে থাকছেন? আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রধান উৎসব আমরা একটা প্রজেক্ট করি গড়িয়া প্রজেক্ট। গড়িয়াতেই মেইন আমাদের উৎসব। এছাড়া আমরা দুর্গাপূজা করে থাকি। এছাড়া আমাদের ওই যে বীজ করে থাকি। কিন্তু সেগুলো এখন কমে যাচ্ছে কেন? যে আপনার একটু ঢাকামুখী, শহরমুখী হয়ে যাওয়ার কারণে? ঢাকায় না, ঢাকা, সিলেট বা মানে শহরমুখী আর কি, মানে পাহাড় ছেড়ে যাচ্ছে। পাহাড়ে এখন রয়ে গেছে জীবিকার জন্য। রয়ে গেছেন কারা? ম্যাক্সিমাম মহিলারাই থাকে বাড়িতে, বাকি সবাই পুরুষরা তো সবাই কাজে চলে। সেই যেই পণ্যপ্রাণী ছিল সেটা কি বিলুপ্ত হচ্ছে? তো না, আমরা ছোটবেলায় যেগুলি বন্যপ্রাণী দেখছি সেগুলো এখনো আছে। হচ্ছে বলা যাবে না, এখনো আছে। কিন্তু সংখ্যা কমে যাচ্ছে। সংখ্যায় কিছু বন্যপ্রাণী সংখ্যায় কমে গেছে, কিছু বন্যপ্রাণী বাড়তেছে। পাখি যা দেখতেন মোটামুটি? পাখি মোটামুটি আগে যা দেখতেন সেটাই আছে, কিন্তু এখন সংখ্যায় একটু কম মনে হচ্ছে, কম দেখা যাচ্ছে আর কি। তাহলে পাহাড়ের ধরনের বিপন্নতা আছে পাহাড়ে মানুষের মতোই, মানে মানুষ, মানে আপনারা যেভাবে এই বৃক্ষ বন্যপ্রাণীর সঙ্গে যে একটা জীবনচক্র ছিল সেইটা আর আগের মতো নাই। আস্তে আস্তে একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। ঠিক আছে দাদা, ভালো থাকেন।
পাহাড়, টিলা, হাওর, নদী, বনের দেশ বলে যার পরিচিতি, সেই হবিগঞ্জ এখন রূপ নিয়েছে শিল্পাঞ্চলে। বড় বড় কলকারখানা গড়ে ওঠায় কর্মসংস্থান হয়েছে, জমির দাম বাড়ছে, ফলে এই এলাকার অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনকে টেকসই করতে হলে এখানকার মাটি, সবুজ ও জলকেও রাখতে হবে যত্নে। প্রতিদিন কত সুর এসে করা নাড়ে, সারা দেই, কানে রাখি, আবার ভেসেও যায়। সব সুর বসত করে না, কোনো কোনো সুর রয়ে যায় বসত করে, যেমন হেমাঙ্গ বিশ্বাস। এই হবিগঞ্জের মানুষ তিনি। বানিয়াচংয়ের মানুষ হেমাঙ্গ বিশ্বাস জালারি কৈতুরের মতোই একদিন উড়াল দিয়েছিলেন। ডানা ভেঙে পড়েন কলকাতায়, ফিরে আসা হয়নি আর। কিন্তু খোয়াই সুরমার দুই কূলে এখনো ভাসে তার সুর। ওরে সুনামগঞ্জের পুরা সুরমা নদীর গান ছিলামি, শুনে দিলাম পুরা, শুনে দিলাম পুরা রে ভাই চাঁদের আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে বলুন বলুন। এই যে আমরা হেমাঙ্গ বিশ্বাসের গানটা শুনছি, আপনারা করছেন, ওটা শুনে আমি আসলাম। এই যে হেমাঙ্গ বিশ্বাস, হবিগঞ্জ, যে হেমাঙ্গ বিশ্বাসের গানের যে চর্চা এবং এখনকার প্রজন্মের সঙ্গে হেমাঙ্গ বিশ্বাসের পরিচয়টা আছে কিনা, পাশাপাশি যে লোকজ গান, সেই চর্চাটা, অনুশীলনটা হবিগঞ্জ কেমন হচ্ছে সেটা একটু জানতে চাই। আমাদের লোকজ সংস্কৃতি চর্চাটা গ্রেটার সিলেটের মধ্যে হবিগঞ্জ সর্বদাই একটু এগিয়ে আছে যে লোকজ সংস্কৃতি চর্চা, লোকজ গানে। কিন্তু হেমাঙ্গ বিশ্বাসের চর্চাটা এখানে হয় না। আমরা হতভাগা, এমন একজন গুণী মানুষের শতাধিক সহস্রাধিক গান আছে, দেশ বিদেশে আছে, কিন্তু আমাদের এখানে গাওয়া হয় না। ইদানিংকালে 10-12-15 বছর হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে যে ওনার গানটি ভারতে প্রচার হচ্ছে, ওই গানগুলোই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা এখন একটু চর্চা করি। যে গানটা শুনছিলাম, হ্যাঁ, জালারি কবুতর, এই গানটা তাহলে আপনাদের কাছ থেকে শুনি। হ্যাঁ, আমাদের জেলার এবং হেমাঙ্গ বিশ্বাসের পরিচয় হচ্ছে এই গানে। হবিগঞ্জের জালালি কইতো বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। এই ছাত্রী এখানে দুর্দান্ত হয়েছে না? ঢাকাতে তো এরকম ছাত্রী দেখি নাই। কত
পাতাই নেই, ওই যে 7 পাতা পাতাই নেই, পাতা ঢেকে গেছে ফুলে। পথের পাঁচালীর অপুর মতো আমার কাছে এসে ছাতিমের ঘ্রাণ হেমন্তের বার্তা দেয়। হয়তো শহরের কেউ তখনও ছাতিমের ঘ্রাণ আঁচ করতে পারেনি। হেমন্তের আঁচল জুড়ে সপ্তবর্ণার সুবাস ছড়িয়ে থাকে। এবার দেখি পথে পথে কে যেন ছড়িয়ে রেখেছে ছাতিমের মৌতাদ। পথে পথে দেখা হয়ে যাচ্ছে সুচরিতাসু সপ্তবর্ণার সঙ্গে। সপ্তবর্ণা পথে এমনভাবে অপেক্ষা রয়েছে জানা ছিল না। হেমন্তের প্রথম লগ্নে ছাতিম স্নান, জীবন সত্যি বিস্ময়। চলার পথে তারা থাকে, তাই পথে কত কিছু দেখা হয় এক মুহূর্তে। কোনো কোনো মুহূর্তের ছাপ স্মৃতিতে রয়ে যায়। এই পথ দিয়ে তারা নিয়েই বুঝি চলেছি সবসময়। তাই রত্না নদীর নয়নে নয়ন রাখা হয়নি। এবার তাকে দেখলাম, শুধু দেখা, তাকে নিলামও। নদীতে 2 হাত বাড়িয়ে থাকে, বলে আমাকে নেবে। রত্নাকে নিলাম, যেভাবে নিয়েছে তাকে তার তীরবর্তী মানুষেরা। এই যে এখানে নদী কয়টা? একটা হলো শুটকি আর একটা হলো রত্না। শুটকি নদী মাছ হয় ভালো, ওই অবসর এখন ভালো হয়। শুটকি নদী আমরা গ্রামে জের বেশি। ফসল কি কি হয়? ফসল হয় ভালো, ওই 17-18 মন হয়। 17-18 মন হয় স্যার। ধান ছাড়া কি হয়? আমরা দেশে ধান হয়। ধান ছাড়া কিছু হয় না? আর ফসল বেশি করে না, আমরা দেশে ধানই বেশি করে। আপনি কি করেন? মাছ ধরেন আর কি করেন? গৃহস্থী করি এখন তো। গৃহস্থী করেন? আপনার কয় বছর হলো এইখানে থাকেন? আমার ওই 72 বছর। 72 বছর যাবত রত্নার পরে থাকেন। তা রত্নার তো 12 মাস কি 12 রকম হয়? হ্যাঁ, সবচেয়ে সুন্দর কখন রত্না? গান সুন্দর। কোন মাসে সুন্দর লাগে সবচেয়ে? ভাদ্র আসে, ভাদ্র শ্রাবণ। ভাদ্র শ্রাবণে রত্না দেখতে সুন্দর হয়, কারণ পানিটা ঘুরে যায়। পানি ওই এই রুটটা চলে যায়। মায়েরা নায়র যায়নি নৌকা দিয়া? তখন তো আপনার গাড়ির চুল হয়েছে, আর নৌকা দিয়ে নায়র যায় না। নৌকা দিয়ে আপনার বাপের বাড়ি কোনটা ছিল? অষ্টগ্রাম থানা। অষ্টগ্রাম থানা। তা বানিয়াচংয়ে কবে আসলেন? 20 বছর। 20 বছর বানিয়াচং। তা আপনি যে অষ্টগ্রামে থাকতেন, নদী ছিল, কি নদী ছিল? মেঘনা। ও, অষ্টগ্রাম তো মেঘনা নদী। তা আইসা পেলেন কারে? রত্নারে। হ্যাঁ, তা মেঘনা রত্না কেমন লাগে? রত্না ভালোই। ভালোই। এই বানিয়াচং যে এত বড় একটা গ্রাম, পুরা গ্রাম ঘুরে দেখছেন আপনি? হাসপাতাল গেলে যায়। তখন দেখেন রত্না নদীর তীর ধরে আমরা বানিয়াচং গ্রামের দিকে এগিয়ে যাই। বানিয়াচং একসময় লাউর রাজ্যের রাজধানী ছিল। সাধারণত কয়েকটি গ্রাম নিয়ে ইউনিয়ন গঠন হয়ে থাকে, কিন্তু এই গ্রামটিকে বিশ্বের বৃহৎ গ্রাম ভাবা হয় এই জন্য যে এই গ্রামের আওতায় রয়েছে 4টি ইউনিয়ন। গ্রামটি কৃষি নির্ভর, 4টি নদী দিয়ে ঘেরা, তাই জীবন ও জীবিকায় আছে নদীর প্রভাব। নদীর মাছ, হাঁস পালন ছাড়াও কৃষি মূল জীবিকা। পাশাপাশি এখন অন্যান্য পেশার সঙ্গেও যুক্ত হচ্ছেন বানিয়াচং নিসর্গের মানুষেরা। আপনারা কি বানাচ্ছেন এটা? পাটি। পাটি? কিসের পাটি এটা? মানে জল মালো বান দিব, বান। ও, বান দিবেন? বান দিয়া মাছ আটকাইব। তা আগে যেভাবে মাছ আটকে, তো এখনো কি একই রকম ভাবে মাছ আটকায় না একটু কমছে? মাছ তো কমবো, বছর বছর মারা কমবো না।
এখন একটু কমতির দিকে, মাছ কমতে দিকে পানি হয়েছে না তো এবার জল কম। এবার জল কম কেন হলো কি মনে আপনার? জল এবার আইছে না, কিন্তু বৃষ্টি তো হয়েছে। বৃষ্টি লিয়ে আমায় জায়গায় জায়গায় রাস্তা হয়ে গেছে না, জল বন্ধ। আপনারা কি শুধু রত্নাতে ধরেন না শুটকিতেও যান? আমরা রত্ন শুটকিও যায়, কেউ যায়, কেউ যায় না। দাদা কি মাছ ধরেন? সবই করি। সবই করেন? হাঁসের বাচ্চা ওড়ায়, মাছ ধরে খেতে করি। ও আন্ডার বাচ্চা মানে হাঁসের বাচ্চা করেন? তা আপনার হাঁসের ইটা কই? খাবার তো করে ভিতরে। ভিতরে চলেন যাই। এই ডিম কোথা থেকে আনেন দাদা? বিনিময় যাতে আনো, অনেক দূর থেকে আনো। কোথা থেকে? ফার্ম থেকে? ফার্ম থেকে। কত ডিম আছে এখন? 4000 ডিম পুড়ে। 4000। তারপর আপনি এই হাঁসটা বড় করে তারপর বিক্রি করে দেন? ডিম বিক্রি করব। এটা যে এভাবে বিক্রি করে দিবেন? ও আচ্ছা, বাচ্চা বিক্রি করে দেন। তো কত করে হাজার আনেন ডিম? 1000 ডিম 22000। 1000 ডিম 22000। 22000 টাকা। বানিয়াচংয়ের উপর দিয়ে প্রবাহিত নদী শুটকি। জলধারায় গতি আছে, তবে দুই তীর ও চর দেখে আখির স্বাদ যেন ফুরোয় না। যতদূর জলধারা ততদূর সাদা লাল শাপলা, চাঁদমালা ফুল ফুটে আছে। নদীর তীরে রাখাল বালকের দল বসে আছে গরু বাছুর নিয়ে। নদীর বুকে কাউকে জাল ফেলতে না দেখে অবাক হয়ে শুটকি নদীর মাছে এখনও টান পড়েনি। তবে জাল পড়ে না কেন? নদীর উপর দিয়ে যাওয়া সেতুর নিচে বসে কেউ কেউ বড়শি দিয়ে মাছ ধরছেন। তীরবর্তী মানুষেরা জানালেন, এই অঞ্চলের জমিদারদের উত্তরসূরিরা কেউ নদীকে ব্যক্তিগত দাবি করে বসে আছেন, তাই গ্রামের মানুষদের নদীতে মাছ ধরতে মানা। মাছ ধরতে নামতে পারেন আপনারা? না, এটা ওই যারা ডাক আনে এরা মারে। আপনারা পারেন না নামতে? কেন? সে সরকারের কাছে তো আমি আনছি ডাক, আপনারা কেন মারবা? আমি 10 লাখ টাকা ডাক আনছি কি 20 লাখ টাকা ডাক আনছি, আপনারা তো মারবার কোনো আইন নাই। নদীর বলে আবার কি ব্যক্তিগত মালিক আছে? ওই মুরব্বী গেছে, ওই বানিয়াচংয়ের যে রাজা ছিল আলী রাজা সাহেব, আলী রাজা সাহেবের ছেলে তাই না আহমদ রাজা, তাই নিয়ে হন এই নদীটা লইয়া। জি, নদী আবার হয় ওই যেমন আরেক দলে নদীর মালিক তো এই বানিয়াচং এলাকা সব মানুষ, একজনের কিভাবে নদী? সরকার থেকে ডাক আনে এরা। এখন আপনারা এটা প্রতিবাদ করেন না যে না নদী আমার, নদীর পাড়ে থেকে আমি এই মাছ আমি নিব? প্রতিবাদ করলে আমায় তো না গো বাবা, আপনার জমি নামে গিয়া খামলা লইয়া ধান কাটা। নদী আবার কি ব্যক্তিগত জমি নাকি কারো? সরকারে দেয় তো ব্যক্তিগত মালিক বানাই দেয়। ওগুলো তো আবার রত্নাতে নাই বা ওই যে ঝিঙ্গি নদী, ওখানে এই সমস্যা নাই। এটাও বলছি মাইরে খায়, মারা খেতে পারে, এই নদীরে খেতে পারে না। এইটা পারে না। কখনো কখনো মানুষকে পথে নামতে হয় নিজেকে জানতে, নিজের যে একটা বৃত্ত আছে সেই বৃত্তটাকে একটু পরখ করে নেওয়া, যে এই বৃত্তের মধ্যে তার যে বসবাস কাদের সঙ্গে কার সঙ্গে, তাদের সঙ্গে চেনা জানার বিষয়টিও মিলে নেওয়ার জন্য কিন্তু মানুষ পথে নামে, একলা নেমে আসে। এবং যেটা বলা যায় যে একলা নেমে কোনো একটি চড়ুই পাখি, কোনো একটি শালিক বা পানকড়ির সঙ্গে তার দেখা হতে পারে যে কোনো এক বৃক্ষের সঙ্গেই। এবং এই যে তার যে যাপনের যে বৃত্ত, এই বৃত্তের বাইরে যেমন মানুষ আছে কিন্তু এই জীব বৈচিত্র্যে থাকা অন্যান্য প্রাণীরাও, সকলে মিলেই কিন্তু মানুষের
এই পৃথিবীতে সফর। সুতরাং এই সফরে আমরা কেউ একলা সেটা কিন্তু বলা যাচ্ছে না।